পারস্য উপসাগর আর হরমুজ প্রণালী এই দুটো নাম শুনলেই আমাদের মাথায় কি আসে? তেল, যুদ্ধজাহাজ আর বড় বড় দেশগুলোর মধ্যে একটা চাপা উত্তেজনা, তাই না? একদম। কয়েক দশক ধরে এই ছোট্ট জলপথটা যেন বিশ্ব রাজনীতির একটা স্নায়ু কেন্দ্রে পরিণত হয়েছে। আজ আমরা ঠিক এখানেই একটা গভীর বিশ্লেষণে যাব। মার্কিন নৌবাহিনী আর ইরানের মধ্যে আকাশে যে ড্রোন সংঘাতটা দিন দিন বাড়ছে তার পেছনের আসল গল্পটা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার ভিত্তি কিন্তু কোনো সাধারণ খবরের কাগজ নয়। এটা একজন প্রতিরক্ষা বিশ্লেষকের একটি গভীর প্রতিবেদন, যা আমাদের দেখাচ্ছে কিভাবে ২১ শতকের নৌযুদ্ধের নিয়মকানুনগুলো মানে কৌশলগুলো দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তি এখানে একটা বিরাট ভূমিকা পালন করছে, তাই তো? ঠিক তাই। আর আমরা এই পুরো বিষয়টা বোঝার জন্য দুটো নির্দিষ্ট ঘটনাকে একেবারে কাটাছেঁড়া করব। প্রথমটা ২০১৯ সালের, যেখানে ইউএসএস বক্সার নামের একটি মার্কিন জাহাজ জড়িত ছিল। আর দ্বিতীয়টা ২০২৬ সালের, যেখানে ছিল সুপার ক্যারিয়ার ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন। কিভাবে ঘটেছিল আর এর পেছনের ভূরাজনৈতিক দাবা খেলাটা ঠিক কী ছিল সেটা উন্মোচন করা। আচ্ছা, শুরু করা যাক তাহলে। তো চলুন ২০১৯ সালের ঘটনাটা দিয়ে শুরু করি। তখন হরমুজ প্রণালীর আবহাওয়া কিন্তু এমনিতেই বেশ গরম ছিল। সবেমাত্র কয়েকটি তেলের ট্যাঙ্কারের রহস্যময় হামলা হয়েছে, আর ইরান আমেরিকার একটা অসম্ভব দামি গ্লোবাল হক নজরদারি ড্রোন গুলি করে নামিয়ে দিয়েছে। পুরো এলাকায় একটা বারুদের গন্ধ আর কি। ঠিক এই থমথমে পরিবেশেই ১৮ জুলাই ২০১৯ তারিখে ইউএসএস বক্সার, যেটা একটা উভচর অ্যাসল্ট শিপ, প্রণালীটা পার হচ্ছিল। আর ঠিক তখনই একটা ইরানি ড্রোন, সম্ভবত মহাজের বা ইয়াসির সিরিজ, সোজা জাহাজটার দিকে এগিয়ে আসতে শুরু করে। কতটা কাছে চলে এসেছিল? আমি রিপোর্টে পড়ছিলাম প্রায় ১,০০০ গজ। মানে এটা তো খুবই কাছে। হ্যাঁ, খুবই কাছে। আমেরিকানরা বারবার সতর্ক করার পরও ড্রোনটা নাকি নিজের পথ থেকে এক চুলো সরেনি। ১,০০০ গজ? এই দূরত্বটা কি খুব ভীষণজনক? দেখুন, নৌবাহিনীর ভাষায় এটাকে বলা হয় থ্রেটেনিং রেঞ্জ বা হুমকির সীমা। ভাবুন একবার, আপনি একটা যুদ্ধজাহাজের ক্যাপ্টেন, আপনার জাহাজে হাজার হাজার নাবিক। আচ্ছা। একটা অজানা অনাহুত ড্রোন আপনার এত কাছে চলে এসেছে যেটাকে খালি চোখে দেখা যাচ্ছে। আপনি জানেন না ওটার উদ্দেশ্য কি। ওটা কি শুধু ছবি তুলছে, নাকি ওর পেটের নিচে একটা বোমা বাঁধা আছে। ঠিক এই দ্বিধার মধ্যেই তো সিদ্ধান্তটা নিতে হয়। মানে অপেক্ষা করলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। একদম। সেই মুহূর্তে জাহাজের কমান্ডারের কাছে আত্মরক্ষা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। এটা তার দায়িত্ব, কারণ একটা ছোট ভুলচুকের পরিণতি হতে পারে ভয়ঙ্কর। আচ্ছা, এটা তো গেল ২০১৯-এর গল্প। এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে ২০২৬-এ চলে আসি। এবার মঞ্চে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। প্রেক্ষাপটটা এবার একটু অন্যরকম। একদিকে ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে নতুন করে আলোচনার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। অন্যদিকে আঞ্চলিক ক্ষমতা নিয়েও একটা টানাপোড়েন চলছে। এর মধ্যে আরব সাগরে মার্কিন নৌবহরের উপস্থিতি। হ্যাঁ, আর ৩রা ফেব্রুয়ারি ২০২৬-এর ঘটনাটা আরও বেশি নাটকীয়। এবার ঘটনাস্থল হরমুজ প্রণালীর মতো কোনো সংকীর্ণ জলপথ নয়, বরং গভীর সমুদ্র। ও আচ্ছা। ইরানের উপকূল থেকে প্রায় ৫০০ মাইল, মানে ৮০০ কিলোমিটার দূরে আব্রাহাম লিঙ্কন যখন চলছিল, তখন একটা শাহেদ ১৩৯ ড্রোন সরাসরি বিমানবাহী রণতরীটার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসে। ১ মিনিট। দুটো ঘটনার মধ্যে তো তাহলে একটা বিরাট পার্থক্য। বক্সারের ঘটনাটা ঘটেছিল একটা চোক পয়েন্টে, যেখান দিয়ে বেরোনো ছাড়া উপায় নেই। কিন্তু লিঙ্কনের ঘটনাটা ঘটেছে খোলা সমুদ্রে। এর মানে কি দাঁড়ায়? এর মানেটা খুবই গভীর। এটা প্রমাণ করে যে ইরানের ক্ষমতা আর শুধু পারস্য উপসাগরের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা এখন ব্লু ওয়াটার বা গভীর সমুদ্রেও মার্কিন নৌবাহিনীকে চ্যালেঞ্জ জানানোর সাহস এবং প্রযুক্তি দুটোই রাখে। এটা তো মার্কিন পরিকল্পনাবিদদের জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ। অবশ্যই, কারণ এতদিন তারা ভাবত পারস্য উপসাগরে ঢোকার আগে পর্যন্ত তারা নিরাপদ। ইরান সেই ধারণাটাকেই কিন্তু ভেঙে দিয়েছে। আর বিষয়টা যে বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না, তারও তো প্রমাণ আছে। রিপোর্টে দেখলাম ঠিক একই দিনে ইরানি রেভলিউশনারি গার্ডস হরমুজ প্রণালীতে স্টেনা ইম্পারেটিভ নামে একটা মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কারকে আটকানোর চেষ্টা করেছিল। ঠিক, একদিকে গভীর সমুদ্রে যুদ্ধজাহাজকে ভয় দেখানো, অন্যদিকে প্রণালীতে বাণিজ্যিক জাহাজকে হেনস্থা করা।
এটা তো একটা সমন্বিত চাপ সৃষ্টির কৌশল বলে মনে হচ্ছে। নিঃসন্দেহে এটা ছিল ইরানের পক্ষ থেকে একটা পরিষ্কার বার্তা, তোমরা যেখানেই থাকো আমাদের নজরদারির বাইরে নও, আর হরমুজ প্রণালীর চাবিটা এখনও আমাদের হাতেই আছে। আমার মাথায় একটা জিনিস ঘুরছে, দুটো ড্রোন, দুটোকেই নামানো হলো, কিন্তু পদ্ধতি নাকি ছিল একদম আলাদা। একটাকে নিঃশব্দে অকেজো করে দেওয়া হলো, আর একটাকে আকাশ থেকে মিসাইল মেরে ধ্বংস করা হলো। কেন এই পার্থক্য? একদম ঠিক ধরেছেন, এখানেই তো আসল প্রযুক্তিগত লড়াইটা লুকিয়ে আছে। 2019 সালের বক্সারের ঘটনায় কোনো বিস্ফোরণ হয়নি, কোনো গোলাগুলি চলেনি। এটাকে বলে সফট কিল। সফট কিল। হ্যাঁ, ব্যবহার করা হয়েছিল এল ম্যাডিস নামে একটা ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই অত্যাধুনিক সিস্টেমটা কোনো বিশাল যুদ্ধ সরঞ্জামের উপর বসানো ছিল না, ছিল পোলারিস MRZR নামে একটা ছোট্ট অল টেরেন গাড়ির ওপর। কি বলছেন? মানে একটা জিপের মতো গাড়িতে বসানো সিস্টেম একটা পুরো যুদ্ধজাহাজকে রক্ষা করল? এটা তো অবিশ্বাস্য। অবিশ্বাস্য হলেও সত্যি, ওটা জাহাজের ডেকে দড়ি দিয়ে বাঁধা ছিল। আচ্ছা, এই এল ম্যাডিস জিনিসটা কাজ করে কিভাবে, যদি একটু সহজ করে বোঝান? অবশ্যই। ভাবুন, এই সিস্টেমটা দুটো বিশেষ চোখ আছে। একটা হলো শক্তিশালী রাডার, যা 360 ডিগ্রি তাকিয়ে থেকে পুরো আকাশটাকে একবারে স্ক্যান করে ফেলে। ওকে। আর দ্বিতীয়টা হলো একটা বিশেষ ক্যামেরা, যা সাধারণ আলোর পাশাপাশি তাপকেও দেখতে পায়। ফলে রাতের অন্ধকারে বা মেঘের আড়ালেও কোনো ড্রোন লুকিয়ে থাকতে পারে না। বাহ, দারুণ তো। তো চোখে পড়ার পর কি হয়? ড্রোনটাকে খুঁজে পাওয়ার পর সিস্টেমটা ওর ব্রেন ওয়েভ মানে রেডিও ফ্রিকোয়েন্সিটা ধরে ফেলে। প্রত্যেকটা ড্রোন তার চালকের সাথে একটা নির্দিষ্ট তরঙ্গে কথা বলে। সিস্টেমটা সেই তরঙ্গটাকে লক করে ফেলে। এরপর শুরু হয় আসল খেলা। মোডি 2 নামের এর যে অংশটা আছে, সেটা এত শক্তিশালী জ্যামিং সিগন্যাল বা নয়েজ পাঠাতে শুরু করে যে ড্রোনটা আর তার চালকের কোনো কথাই শুনতে পায় না। তার মানে যোগাযোগটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। একদম। একই সাথে ওর জিপিএস সিস্টেমটাকেও জ্যাম করে দেওয়া হয়। ফলে বেচারা ড্রোন দিক হারিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে অসহায়ভাবে ঘুরতে ঘুরতে সমুদ্রে আছড়ে পড়ে। সোজা কথায় একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে ড্রোনটাকে থামিয়ে দেওয়া হলো। তাহলে আসল ব্যাপারটা হলো, ভবিষ্যতে যুদ্ধ জেতার জন্য সবসময় বড় কোনো বিস্ফোরণের দরকার নেই। এটা তো নৌযুদ্ধের ধারণাই বদলে দিচ্ছে। কিন্তু 2026 সালে আব্রাহাম লিঙ্কনের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা করা হলো কেন? একটা হার্ড কিল। কারণ পরিস্থিতিটা ভিন্ন ছিল। শাহেদ 139 ড্রোনটা আরও উন্নত এবং সম্ভবত আরও বিপজ্জনক ছিল। আর খোলা সমুদ্রে মার্কিন নৌবাহিনী কোনো ঝুঁকি নিতে চায়নি। তারা নিশ্চিত করতে চেয়েছিল যে ড্রোনটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। কিন্তু তার জন্য বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধবিমানগুলোর একটা F-35C লাইটনিং টুকে পাঠানো হলো একটা ছোট্ট সস্তা ড্রোনের জন্য। এটা কি অনেকটা মশা মারতে কামান দাগানোর মতো ব্যাপার হয়ে গেল না? বাইরে থেকে দেখতে হয়তো তাই মনে হয়, কিন্তু এর পেছনেও গভীর কৌশলগত কারণ আছে। প্রথমত, F-35 শুধু একটা যুদ্ধবিমান নয়, ওটা আকাশের বুকে একটা উড়ন্ত সুপার কম্পিউটার। আচ্ছা। ওর AN/APG 83 ASR রাডার এত শক্তিশালী যে বহু দূর থেকে একটা পাখির আকারের ড্রোনকেও নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। দ্বিতীয়ত, F-35 হল পুরো নৌবহরের জন্য একটা কোয়ার্টারব্যাকের মতো। মানে ও নিজে যা দেখছে সেই তথ্য সবাইকে জানিয়ে দেয়। ঠিক, রিয়েল টাইমে নৌবহরের অন্য সব জাহাজ আর বিমানের সাথে শেয়ার করে। ফলে সবাই মিলে একটা পরিষ্কার ছবি দেখতে পায়। আর অস্ত্র কিভাবে ওটাকে ধ্বংস করা হলো? সম্ভবত একটা AIM-9X সাইডউইন্ডার মিসাইল ব্যবহার করা হয়েছিল। এই মিসাইলটাকে আপনি একটা তাপ সন্ধানী শিকারী কুকুর বলতে পারেন। বাহ, এটা ড্রোনের ইঞ্জিনের গরম বাতাসকে অনুসরণ করে একদম নিখুঁতভাবে আঘাত হানতে পারে। অথবা বিমানের 25 মিমি কামানও ব্যবহার করা হতে পারে। হ্যাঁ, পদ্ধতিটা নিঃসন্দেহে ব্যয়বহুল, কিন্তু এর মাধ্যমে আমেরিকা দুটো জিনিস নিশ্চিত করেছে। কি? এক, ড্রোনটা সম্পূর্ণ ধ্বংস হয়েছে, ওর কোনো সেন্সর বা তথ্য হাতে পাওয়া সম্ভব নয়। আর দুই, তারা ইরানকে নিজেদের সর্বোচ্চ প্রযুক্তিগত ক্ষমতার একটা ঝলক দেখিয়ে দিয়েছে। ওকে, প্রযুক্তিগত দিকটা তো বোঝা গেল, কিন্তু আমার প্রশ্ন হল, কেন এই ছোট ছোট সংঘাতগুলো এত গুরুত্বপূর্ণ? কেন দুটো ড্রোন ধ্বংস হওয়া নিয়ে বিশ্বজুড়ে এত আলোচনা? এর উত্তরটা ভূগোলের মধ্যে লুকিয়ে আছে। হরমুজ প্রণালী। এই প্রণালীকে বলা হয় বিশ্বের অর্থনীতির শেরক বা ইকোনমিক চোক পয়েন্ট। মানে অর্থনীতির মূল শিরা, তাই তো? একদম।
ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী সমুদ্রপথে বিশ্বের মোট যত তেল পরিবহন হয় তার প্রায় ২৭%, মানে দৈনিক প্রায় ২১ মিলিয়ন ব্যারেল এই সরু পথটা দিয়েই যায়। সর্বনাশ! তার মানে এই প্রণালী যদি কোনো কারণে কয়েকদিনের জন্য বন্ধ হয়ে যায় তাহলে তো বিশ্ব অর্থনীতিতে একটা বিপর্যয় নেমে আসবে। ঠিক তাই, শুধু তেলের দাম বাড়ায় নয়, এর প্রভাব তো তাহলে সবকিছুর উপর পড়বে। শিপিং খরচ থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসের দাম পর্যন্ত। তেলের দাম ব্যারেল প্রতি ১০০ থেকে $১৫০ পৌঁছে যেতে পারে। যা বিশ্বজুড়ে ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি ডেকে আনবে। এ কারণেই আমেরিকা বা অন্য বিশ্ব শক্তিরা যে কোনো মূল্যে এই জলপথটাকে খোলা রাখতে চায়। আর ইরান ঠিক এই দুর্বলতার জায়গাটাকেই তার তুরুপের তাঁস হিসাবে ব্যবহার করে। এটাকে সামরিক পরিভাষায় বলে অপ্রতিসম সুবিধা। অ্যাসিমেট্রিক লেভারেজ। হ্যাঁ, তারা জানে তাদের পারমাণবিক বোমা বা বিশাল নৌবহর নেই, কিন্তু তাদের হাতে হরমুজ প্রণালী আছে। এখানে একটু চাপ সৃষ্টি করলেই পুরো বিশ্ব নড়ে চড়ে বসতে বাধ্য। আর ২০২৬ সালে আরব সাগরে যে ঘটনা ঘটল সেটা এই অপ্রতিসম সুবিধাকে আরও বাড়িয়ে দিল, তাই না? অবশ্যই, ইরান দেখিয়ে দিল যে তাদের প্রভাবের সীমা এখন শুধু প্রণালীর মধ্যেই আটকে নেই, তারা এখন গভীর সমুদ্রেও আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। এর ফলে মার্কিন যুদ্ধজাহাজগুলোর জন্য নিরাপদ এলাকা ক্রমশ ছোট হয়ে আসছে। যা তাদের পুরো রণকৌশলটাকেই নতুন করে ভাবতে বাধ্য করছে। একদম। আমার মনে হচ্ছে এগুলো শুধু বিচ্ছিন্ন সামরিক ঘটনা ছিল না, এর পেছনে একটা বড় রাজনৈতিক দাবা খেলা চলছিল। এই চালগুলো পেছনে আসল উদ্দেশ্য কী ছিল? একদম ঠিক। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি ছিল মানে শক্তির মাধ্যমে শান্তি দর্শনের ওপর ভিত্তি করে। বিশ্লেষকরা মনে করেন এই ড্রোন ধ্বংসের ঘটনাগুলো আমেরিকার একটা বৃহত্তর পরিকল্পনার অংশ ছিল। কী রকম পরিকল্পনা? যাকে বলা যেতে পারে ক্যালকুলেটেড এসকেলেশন বা পরিকল্পিত উত্তেজনা বৃদ্ধি। ১ মিনিট, ক্যালকুলেটেড এসকেলেশনের মানে কি? এই যে আমেরিকা ইচ্ছে করেই ইরানকে উস্কে দিচ্ছিল যাতে ইরান এমন কিছু করে বসে যা দিয়ে আমেরিকা নিজেদের শক্তি দেখাতে পারে? বিষয়টা অনেকটা সেরকমই। আমেরিকা জানত যে তারা যখন পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী পাঠাবে তখন ইরান চুপ করে বসে থাকবে না, কোনো না কোনোভাবে প্রতিক্রিয়া দেখাবেই। আর আমেরিকা ঠিক সেই সুযোগটাকেই কাজে লাগাতে চেয়েছিল। ঠিক, ইরানের প্রতিক্রিয়াকে ব্যবহার করে তাদের সামরিক দুর্বলতাগুলো প্রকাশ করা আর একই সাথে নিজেদের অদ্ভুত শক্তি প্রদর্শন করে ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা, এটাই ছিল মূল উদ্দেশ্য। ট্রাম্পের কথাগুলো শুনলেও তো তাই মনে হয়। হ্যাঁ, একদিকে তিনি বলছেন আমরা আত্মরক্ষার্থে গুলি করেছি, আবার অন্যদিকে হুঁশিয়ারি দিয়ে বলছেন চুক্তি না হলে খুব খারাপ কিছু ঘটবে। তাহলে ইরান এই চাপের মুখে কিভাবে প্রতিক্রিয়া দেখালো? তারা তো নিশ্চয়ই চুপ করে বসে থাকেনি। না, বিলকুলই না। ইরান তাদের নিজস্ব রেজিস্ট্যান্স ডকট্রিন বা প্রতিরোধ নীতির মাধ্যমে এর মোকাবেলা করেছে। তাদের কৌশলগুলো বেশ বুদ্ধিদীপ্ত। যেমন ২০১৯ সালে ড্রোন হারানোর দাবি তারা সরাসরি অস্বীকার করে বসে। ইরানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ টুইট করে বলেন, আমাদের কোনো ড্রোন হারায়নি, হয়তো আপনারা নিজেদেরটাই ভুল করে ফেলে দিয়েছেন। এটা তো আমেরিকার দাবিকে প্রশ্নবিদ্ধ করার এবং উপহাস করার একটা চতুর কূটনৈতিক চাল ছিল। ঠিক। আর ২০২৬ সালে তাদের কৌশলটা ছিল গাজর ও লাঠি বা ক্যারট অ্যান্ড স্টিক নীতির মতো। আচ্ছা, সেটা কিভাবে? একদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আলোচনার কথা বলছেন, শান্তির বার্তা দিচ্ছেন, যা হলো গাজর। আর অন্যদিকে তাদের সামরিক বাহিনী ড্রোন পাঠিয়ে এবং ট্যাঙ্কার হয়রানি করে নিজেদের শক্তি প্রদর্শন করছে, যা হলো লাঠি। এর মাধ্যমে তারা বিশ্বকে বোঝাতে চায় যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু সম্মানের সাথে শান্তি আলোচনাতেও আগ্রহী। আর সবকিছুর পেছনে একটাই বার্তা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রক আমরাই। একদম। ভবিষ্যতের দিকে তাকালে একটা প্রশ্ন মাথায় আসছে, এই ছোট ছোট সংঘাত, এই উত্তেজনা, এগুলো কি বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে নাকি এটা অন্য কিছু? সমর বিশেষজ্ঞরা এই পরিস্থিতিটাকে বলেন গ্রে জোন কনফ্লিক্ট। গ্রে জোন মানে ধূসর এলাকা। তার মানে এটা পুরোপুরি সাদাও নয়, কালোও নয়, যুদ্ধও নয়, আবার শান্তিও নয়, একটা মাঝামাঝি অবস্থা। একদম। এটা এমন একটা পরিস্থিতি যেখানে উভয় পক্ষই একে অপরের রেড লাইন বা শেষ সীমাটা সম্পর্কে বেশ সচেতন। আমেরিকা মধ্যপ্রাচ্যে আর কোনো বড় স্থলযুদ্ধে জড়াতে চায় না, আর ইরানও জানে যে আমেরিকার সাথে সরাসরি সম্মুখ যুদ্ধে নামলে তাদের টিকে থাকা প্রায় অসম্ভব।
তাই লড়াইটা হচ্ছে এই ধূসর এলাকায়, ড্রোন, সাইবার অ্যাট্যাক, প্রক্সি বাহিনী আর প্রচারণার মাধ্যমে। হ্যাঁ, একে অপরকে ক্রমাগত গুঁতো দেওয়া, কিন্তু এমনভাবে যাতে পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। কিন্তু এই লড়াইয়ে একটা অদ্ভুত অসামঞ্জস্য আছে। ইরানের জন্য এই ড্রোনগুলো বানানো হয়তো খুব বেশি ব্যয়বহুল নয়, একটার দাম হয়তো $20,000 থেকে $50,000। একটা গাড়ির সমান আর কি। হ্যাঁ, কিন্তু সেগুলো ধ্বংস করতে আমেরিকাকে ব্যবহার করতে হচ্ছে মিলিয়ন ডলারের মিসাইল বা F-35-এর মতো যুদ্ধ বিমান, যার 1 ঘন্টার উড্ডয়নের খরচই অদ্ভুত। এটা তো আমেরিকার জন্য একটা বাজে অর্থনৈতিক চুক্তি। এটাই এই অসম লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। অর্থনৈতিকভাবে এই কৌশলটা ইরানের পক্ষে, আর এটাই তাদের আরও বেশি করে সস্তা কিন্তু কার্যকর প্রযুক্তির দিকে ঝুঁকতে উৎসাহিত করছে। তবে এর মধ্যে বিরাট ঝুঁকিও তো আছে। অবশ্যই দুটো বিরাট ঝুঁকি লুকিয়ে আছে। প্রথমত, ভুল বোঝাবুঝির ঝুঁকি। এখন পর্যন্ত উভয় পক্ষই সংযম দেখিয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে একটা ছোট ভুল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ধরা যাক, কোনো ড্রোন হামলায় যদি কোনো মার্কিন নাবিকের মৃত্যু হয়, তাহলে তার প্রতিক্রিয়া হবে ভয়াবহ, এবং তখন হয়তো আর সংযম দেখানো সম্ভব হবে না। আর দ্বিতীয় ঝুঁকিটা কি? দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর ঝুঁকিটা হল স্বয়ংক্রিয় যুদ্ধ। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রটা কেমন হবে তা নিয়ে এই প্রতিবেদন আমাদের একটা ধারণা দিচ্ছে। যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত ড্রোন, ঝাঁক বা সোয়ার্ম ড্রোন ব্যবহার করা হবে, তখন পরিস্থিতি কি দাঁড়াবে? তখন তো আর একটা বা দুটো ড্রোন নয়। না, একসাথে শত শত ড্রোন হামলা চালাবে, একে অপরের সাথে যোগাযোগ রেখে, মানুষের হস্তক্ষেপ ছাড়াই। সেই ড্রোন ঝাঁককে ঠেকানো আজকের দিনে এলম্যাডিস বা মিসাইল সিস্টেম দিয়ে প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়াচ্ছে তা হলো, পারস্য উপসাগরের নীল জলরাশি এখন আধুনিক প্রযুক্তির এক পরীক্ষাক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে আমেরিকা তার বিলিয়ন ডলারের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাইছে, আর অন্যদিকে ইরান খুব কম খরচের কিন্তু কার্যকর প্রযুক্তি দিয়ে সেই শ্রেষ্ঠত্বকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানাচ্ছে। আর এই ছোট ছোট সংঘাতগুলো আসলে বড় কোনো যুদ্ধের মহড়া নয়, বরং এগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টির জন্য এবং কূটনীতিক দরকষাকষির টেবিলে নিজেদের অবস্থান শক্ত করার জন্য একটা চাল। একদম। আমেরিকার ড্রোন ধ্বংস করে বার্তা দিচ্ছে, আমরা তোমাদের সব চাল দেখতে পাচ্ছি এবং আমরা প্রস্তুত। আর ইরান ড্রোন পাঠিয়ে বলছে, তোমরা যতই শক্তিশালী হও না কেন, আমরা তোমাদের অস্বস্তিতে রাখতে পারি। তবে এই প্রতিবেদনটি আমাদের একটি চূড়ান্ত চিন্তার খোরাক দিয়ে শেষ করছে। এই ঘটনাগুলো হয়তো এখন পর্যন্ত রাজনৈতিক দাবা খেলার অংশ হিসেবেই কাজ করছে, কিন্তু এই গ্রে জোন সংঘাতে যখন কোনো পক্ষ অন্যের রেড লাইন বুঝতে ভুল করে, তখন কি হবে? অথবা আরও ভয়ঙ্করভাবে ভাবলে, যখন আক্রমণের সিদ্ধান্ত কোনো মানুষ নয়, বরং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন ঝাঁক মাইক্রোসেকেন্ডের মধ্যে নেবে, তখন কি ঘটবে? একটি পরিকল্পিত পদক্ষেপ এবং একটি অনিয়ন্ত্রিত সংঘাতের মাঝখানে সীমারেখা হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক বেশি পাতলা।